25শে মার্চ 71-এর পর পাকিস্তানি সৈন্যরা সারা দেশে ক্যাম্প করল এবং বাঙালিদেরকে বিভিন্নভাবে অত্যাচার করতে থাকলো। আওয়ামী লীগের উদ্যোগে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হলো এবং বাঙালিরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এরকম প্রস্তুতি নিয়ে বিভিন্ন স্থানে ডামি রাইফেল ওই কাঠ দিয়ে বা বাঁশ দিয়ে রাইফেলের মতো তৈরি করে তারা ইচ্ছুক মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিতে থাকে। 19শে এপ্রিল নগরবাড়ি ঘাট, আরিচা থেকে যে নগরবাড়ি ঘাট, ওই ঘাট পার হয়ে পাকিস্তানি সৈন্যরা উত্তরবঙ্গে প্রবেশ করার জন্য আসতেছিল। পাবনার বিভিন্ন মুক্তিযোদ্ধারা ওই এসপি বা অন্যান্য থানায় যে সমস্ত অস্ত্র শস্ত্র ছিল সব এই মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগের নেতৃত্বে এরা নিয়ে নিল। তো 19শে এপ্রিল পাকিস্তানে পাবনার মুক্তিযোদ্ধা এবং সিরাজগঞ্জের কিছু মুক্তিযোদ্ধা নগরবাড়ি ঘাটে গিয়ে পাকিস্তানি সৈন্যদের প্রতিহত করার জন্য, যাতে তারা এই নগরবাড়ি ঘাটে এসে উত্তরবঙ্গে প্রবেশ করে নির্যাতন, জ্বালা পোড়াও, হত্যা এগুলো না করতে পারে চেষ্টা করল। কিন্তু পাকিস্তানি সৈন্যরা উপর থেকে এই বোমা ফেলতে শুরু করল। এই বোমার আঘাতে মুক্তিযোদ্ধারা নগরবাড়ি ঘাট থেকে পিছিয়ে এসে কাশীনাথপুরে বর্তমানে যে শহীদনগর, ওই জায়গায় বিশ্বাস কোম্পানির একটি বাগান ছিল, সেই বাগানের মধ্যে অবস্থান নিল যে এখান থেকে হয়তো যুদ্ধ করে পাকিস্তানিদেরকে পরাজিত করবে। কিন্তু পাকিস্তানিদেরকে পরাজিত করার মতো শক্তি তখন বাঙালিদের হাতে তেমন কোনো অস্ত্র ছিল না। পাকিস্তানিরা ছিল প্রশিক্ষণপ্রাপ্ত এবং ভারী ভারী অস্ত্র নিয়ে শেষে ওই শহীদনগরে পাকিস্তানি সৈন্যদের সাথে বাঙালি সৈন্যদের যুদ্ধ হলো। বাঙালি সৈন্যরা পিছিয়ে যেতে বাধ্য হলো। ওই শহীদনগরের যুদ্ধটা আকবর আলী নামক একজন ইপিআর সদস্যের নেতৃত্বে বাঙালিরা করেছিলেন। ওই শহীদনগরের যুদ্ধে বেশ কয়েকজন বাঙালির নিহত হলেন, শহীদ হলেন। তারা তখন বাধ্য হয়ে রাস্তা ছেড়ে দিলেন। পাকিস্তানি সৈন্যরা পাবনা, বেড়া, সাথিয়া, সুজনগর অন্যান্য সমস্ত জায়গা দখল করে নিলেন।
এইভাবে 24শে এপ্রিল আমাদের সিরাজগঞ্জ জেলার বাগাবাড়ি ঘাট নামক স্থানে পাকিস্তানি সৈন্যরা আসলো। বাগাবাড়ি ঘাটে তখন ওই ব্রিজ ছিল না। বাগাবাড়ি এই উত্তর পাড় আর দক্ষিণ পাড়ের মধ্য দিয়ে প্রবাহিত ছিল বড়াল নদী। খেয়াঘাটে মানুষ পারাপার হতো। ফেরি ছিল, সরকারি ফেরি। সেই ফেরিতে ট্রাক, বাস ইত্যাদি চলাচল করত। 24শে এপ্রিল পাকিস্তানি সৈন্যরা এসে দুইটা মোটর বা সেল ছাড়ল, বিকট শব্দের সেল। বাগাবাড়ি ঘাটের উত্তর পারে আমাদের বাঙালি ইপিআর, আনসার, অন্যান্যরা বাংকার করে অবস্থান নিয়েছিল। তারা এখানেও যুদ্ধ করার পরিকল্পনা করেছিলেন। সিরাজগঞ্জের এসডিও ছিলেন শামসুদ্দিন নামক জনৈক এসডিও। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে এলেন। আসলে এই এসডিও স্যারের নেতৃত্বেই এই মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করার পরিকল্পনা করতেছিলেন। 24শে এপ্রিল যখন পাকিস্তানি সৈন্যরা ওই বাগাবাড়ি ঘাটের দক্ষিণ পাড়ে এসে দুটা শক্তিশালী মোটর ছাড়লেন, বিকট শব্দ, এলাকায় ত্রাসের সৃষ্টি হয়ে গেল। মানুষ ছুটাছুটি করতে থাকলো, কারণ জীবন বাঁচাও জীবন বাঁচাও অবস্থা। তো বাংকারে যে সমস্ত বাঙালি সৈনিক, ইপিআর, আনসার ও অন্যান্য মুক্তিকামী বা স্বাধীনতাকামী ছাত্র, কৃষক, শ্রমিক জনতা অবস্থান নিয়েছিল, তারা ভাবলেন যে না, পাকিস্তানি এই শক্তিশালী বাহিনীর সাথে আমরা যুদ্ধ করে পারব না। তখন সিদ্ধান্ত নিলেন যে না, ওই প্রতিরোধ অবস্থান থেকে সরে দাঁড়ানোই আমাদের উচিত হবে। তখন বাগাবাড়ি ঘাটের উত্তর পাড়ে যে সমস্ত ইপিআর এবং বাঙালি মিলিটারি, আনসার বা অন্যান্য যারা ছিল, তারা যার যার মতো বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে অবস্থান নিল। 25শে মার্চ পাকিস্তানি সৈন্যরা এই বাগাবাড়ি ঘাট পার হয়ে এবং অন্য আরেকটি পথ, রেলপথে ঈশ্বরদী থেকে ট্রেন যোগে উল্লাপাড়া স্টেশনে এসে নামলো। ওদিকে বগুড়া আর্মি ক্যাম্প থেকে কিছু আর্মি আসতে থাকলো। চরিয়া নামক স্থানে, উল্লাপাড়া উপজেলার চরিয়া, ওখানে ওই সাধারণ মানুষ ভাবলো যে তাহলে আমরা যদি গাছ কেটে রাস্তার উপরে রাখি, তাহলে তারা, ওই পাকিস্তানি সৈন্যরা এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবে না, তারা বাঙালিদের ক্ষতি করতে পারবে না। 25শে এপ্রিল পাকিস্তানি সৈন্যরা ওই চরিয়া নামক স্থানে গণহত্যা করল। এই গণহত্যায় 129 জনের পরিচয় পাওয়া গেছে। তারপরে ওই গ্রাম বা আশেপাশের বিভিন্ন যুবকদেরকেই ধরে ধরে এনে
ওই গাছ সরাইতে বাধ্য করেছিল। তাদেরকে দ্বারাই গাছ সরায়ে রাস্তা পরিষ্কার করে তারপরে তাদেরকে গণহত্যা করেছে। 25শে মার্চ এই বাঁশি বাজাতে বাজাতে আর্মিরা বাঘাবাড়ি ঘাট থেকে চান্দাইকোনা পর্যন্ত যায়। চান্দাইকোনা পর্যন্ত যেয়ে বিভিন্ন জায়গায় যাতে রাস্তার দুই ধারে আগুন দিয়ে দিয়ে বিভিন্ন বাড়িঘর লুটপাট করে। তারপর সন্ধ্যের দিকে ওই পাকিস্তানি সৈন্যরা আমাদের শাহজাদপুর, তখন ছিল থানা, বর্তমানে উপজেলা, এসে দখল নেয়। দখল নিলে মানুষজন অধিকাংশ চলে যায়। তারা এসে ওই উপস্থিত যারা কিছু কিছু আছে ওই দুঃসাহস করে যা তাদের কিভাবে কি করছে না করছে, এই পাকিস্তানি আর্মিরা এসে আদেশ দিল যে সব হিন্দুর বাড়িঘর তোমরা সব লুট করে নিয়ে যাও, দোকানপাট বাড়িঘর যা আছে সব দোকান করে নিয়ে যাও। এবং বিভিন্ন হিন্দু এবং আওয়ামী লীগের বাড়িঘর লুটপাট এবং অগ্নিসংযোগ করলো বা করালো। এইভাবে চলতে থাকলো। 8ই মে সাথিয়া থানার করমজা নামক গ্রামে গণহত্যা হলো। 14ই মে ফরিদপুর থানা ও সাথিয়া থানা, ফরিদপুর থানার ড্যামরা গ্রাম ও ইউনিয়ন এবং সাথিয়া থানার রূপসী ও বাউসগাতি নামক গ্রাম, এই 3 গ্রামে গণহত্যা হলো। ভোরে ড্যামরা গ্রামটি ছিল প্রত্যন্ত এলাকা, ওই গ্রামে যাওয়ার মতো তেমন রাস্তা ছিল না। এই বিশ্বাসে একমাত্র রাস্তা হলো জলপথ, নদীপথে ড্যামরা গ্রামে যাওয়া যায়। তখন ড্যামরা বেড়া থেকে ড্যামরা লঞ্চ চলত। ওই ড্যামরা গ্রামে গিয়ে বিভিন্ন ধনাঢ্য হিন্দুরা আশ্রয় নিয়েছিল যে ড্যামরা গ্রামে তো আর্মি আসবে না, এখানে লুটতরাজ হবে না বা অগ্নিসংযোগ করবে না। এই ভাবনায় ওই শাহজাদপুরের নগরবাড়ির, কুশিয়ামারার, বেড়ার বিভিন্ন স্থানের হিন্দুরা এসে ওই ড্যামরা গ্রামে অবস্থান নিয়েছিল। ওই 14ই মে বেড়া আর্মি ক্যাম্প থেকে আসাদ নামক একজন স্বাধীনতা বিরোধী ওই আর্মিদেরকে ড্যামরা গ্রামে লঞ্চ যোগে নিয়ে আসে। 13ই মে রাত্রিতে ভোরে নিয়ে আসে। এসে ওরা গ্রাম, এই 3টা গ্রাম ঘিরে রেখেছিল। আজানের পর ওই ড্যামরা ইউনিয়ন পরিষদের সামনের নদীর থেকে ওরা একটা পাকিস্তানি সৈন্যরা ফায়ার করে। এই ফায়ারের শব্দে, এই গুলির শব্দে ওই গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। যে যার যার মতো দৌড়াইতে থাকে কিভাবে জীবন রক্ষা করা যায়। তারা বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন খালে, বিভিন্ন নদীর কাছে যাতে গুলি না লাগে। কিন্তু ওই পাকিস্তানি সৈন্যরা ভোর হয়ে যায়। ভোর হওয়ার পরে বিভিন্নভাবে বিভিন্ন লোককে গণহত্যা করে। এই ড্যামরা গণহত্যায় আমার বেশ কয়েকজন আপনজন মারা গিয়েছে। এর মধ্যে
আমার বাবার আপন দুই পিসে মহাশয়, একজন প্রবোধ কুমার মজুমদার, ডাক নাম ছিল মোনা মজুমদার, আর একজন লালু চক্রবর্তী। লালু চক্রবর্তীর বাড়ি ছিল উল্লাপাড়া থানার বামন গ্রামে। তিনি এসে আশ্রয় নিয়েছিলেন তার বড় ভাইয়ের বাড়িতে। তাদের বিশ্বাস ছিল যে ড্যামরা গ্রামে মিলিটারি আসবে না, এখানে কোনো অত্যাচার হবে না। কিন্তু এই দুজন মারা যান। তারপরে রূপসী গ্রামের বলরাম রায় এবং অন্যান্য আরও বহু লোক মারা যায়। এই ড্যামরা গ্রামে বিভিন্ন মানুষের কাছ থেকে জানা গেছে প্রায় 8 শতাধিক নারী পুরুষ শিশু এই গণহত্যার শিকার হয়। দেশের মানুষ তখন ওই দেশে অবস্থান করা নিরাপদ মনে করছিল না। যার যার মতো পালিয়ে পালিয়ে কোনোভাবে দিন কাটাচ্ছিল। কিছু লোক আবার ওই পাকিস্তানিদের সাথে নিজেদেরকে রক্ষা করার জন্যে যোগ দিয়েছিল। এইভাবে কিছুদিন কাটতে থাকে। আমি একদিন এই 23শে জুলাই 6 শ্রাবণ 1378 এবং 23শে জুলাই 1971 আমার বাড়ির কাছে ছিল একটি বিল। এই বিলের নাম পালেদের বিল। এই বিলে দেখি কি যেন ফুসফুস ফুসফুস করছে। তা আমি একটু সাহসী ছিলাম, আচ্ছা দেখি বিষয়টা কি। এগিয়ে গিয়ে দেখি আমার পরিচিত একজন আছে, তার বাড়ি বাসরা গ্রামে। তা তার কাছে শুনলাম, আচ্ছা এই নৌকায় যে লোকজন দেখছি, ওনার নাম ছিল ওহাব, মোহাম্মদ আব্দুল ওহাব। কি হবে? তখন আব্দুল ওহাব আমাকে বলল যে ওই এমপি আব্দুর রহমান সাহেব আমাদেরকে মুক্তিযুদ্ধের ট্রেনিং দেওয়ানোর জন্য ভারতে নিয়ে যাচ্ছে। তা আমার ছোট মন, তো বললাম আমিও যাব। ওই বলে আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে আর কাউকে বলি নেই। আমার জামা কাপড় চুপচাপ গোছায় নিয়ে একটা চিরকুট লিখে, মার উদ্দেশ্যে একটা চিরকুট লিখে নিয়ে ওই নৌকায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে আব্দুর রহমান সাহেব, ওই এরশাদ আলী, আব্দুর রাজ্জাক কয়েকজনে নিয়ে আর একটা ছোটো নৌকায় আসলেন। উনি এসে এই নৌকাতে উঠলেন, বড় নৌকাতে উঠলেন। তা আব্দুর রহমান সাহেবের সাথে আমার আবার ওই নির্বাচনের সময় পরিচয় হয়েছিল। আমি এগিয়ে গেলাম, আদাব দিলাম, স্যার। তা উনি বললেন, দেবেশ তুমি কেন, এত ছোট মানুষ তো মুক্তিযুদ্ধে নিবে না, তুমি ফিরে যাও। আমি বললাম, স্যার আমাকে নিতেই হবে স্যার, আমি মুক্তিযুদ্ধে যাব। তখন উনি বললেন, ঠিক আছে চলো। গেলাম। ওই রাত্রিতে আমরা ওই নৌকা যোগে গেলাম সুজানগর থানার সাতবাড়িয়া নামক গ্রামে। আমাদেরকে নামা দিল ভোরে দিকে। তা দিন হয়ে যাবে, দিন হলে তখন আর যাওয়া যাবে না, আর্মিরা এসে আমাদেরকে ধরবে। আমাদের একজন গাইডার ছিল যে আমাদেরকে পার করে দিবে, ইন্ডিয়াতে পৌঁছাওয়া দিবে। গাইডের এক বাড়িতে আমাদেরকে থাকার ব্যবস্থা করলেন। আমরা কোনো রকমে চুপিচাপি, মানে
একেবারে পালায়া থাকলাম, ওখানে খাওয়া দাওয়া করলাম। তারপর রাত্রিতে ওই যখন একটু অন্ধকার হলো তখন ওই এমপি সাহেবের উদ্যোগেই অন্যদের উদ্যোগে নৌকা ঠিক করলো নদী পার হওয়ার, সুজনগর থেকে কুষ্টিয়ায় যাওয়া হবে। সেই নৌকায় আমরা কুষ্টিয়া গেলাম। কুষ্টিয়া গিয়ে এক বাড়িতে উঠলাম, সে বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। কিন্তু উনি খাওয়া দাওয়ার ব্যবস্থার মধ্যেই বললেন যে আমাদের এখানে থাকাও নিরাপদ না, কেননা পাশেই আছে আর্মি ক্যাম্প। এই প্রতিবেশী কেউ যদি সংবাদ দেয় যে মুক্তিযুদ্ধে লোকজন যাচ্ছে, তাহলে আপনাদেরকে ধরে নিয়ে মেরে ফেলবে। আমরা তো ভয়ে ভীত। তখন এমপি সাহেব বললেন ঠিক আছে আপনারা সবাই তাড়াতাড়ি খেয়ে নেন। খেয়ে দিয়ে আমরা আবার হেঁটে রওনা হলাম। পায়ে হেঁটে, এমপি সাহেব ভারী লোক, উনি হাঁটতে পারেন না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, অন্ধকার রাত্রেই মাঝে মাঝে মেঘ জিলকাচ্ছিল। এই যে মেঘ জিলিকের সময়ে যে আলোটা হয়, সেই আলো মাঝে মাঝে দেখে আমরা রাস্তা পার হচ্ছিলাম। পিচ্ছিল রাস্তা, যখন তখন পড়ে যেতে পারি, সে যে কী অবস্থা। এইভাবে করতে করতে আমরা ওই কুমারখালীর খারিজা থাক নামে একটা বাংলাদেশের বর্ডার পার হলাম। পার হওয়ার পরে বললো যে এটা জলঙ্গি বর্ডার, ভারতীয় জলঙ্গি বর্ডার। তখন পাশে ছিল বিএসএফ ক্যাম্প। বিএসএফ ক্যাম্পের লোকজন আমাদেরকে নিয়ে গেল। আমাদের যার যার কাছে যে টাকা পয়সা ছিল, ওখানে কিছু দালাল আছে যারা টাকা বদলায়া দেয়। তখন টাকা বদলা নেওয়া হলো, বাংলাদেশি টাকা তাদেরকে দিয়ে ভারতীয় টাকা নেওয়া হলো, যাতে ভারতের মধ্যে খরচ করা যায়। তো বিএসএফ ক্যাম্পে আমাদের এমপি সাহেব এবং আমাদের গাইডারকে বসতে দিলেন যে আপনারা বসেন। আর আমাদেরকে যারা সাধারণ মানুষ তাদেরকে বললেন ঠিক আছে আপনারা লাইন করে দাঁড়ান। লাইন করে দাঁড়ালাম। তো ওখানে একটা গণনা করলো, তাতে আমরা 22 জন, মানে এমপি সাহেব এবং ওই গাইডার ছাড়া আমরা 22 জন। তো এমপি সাহেব যাই হোক যোগাযোগ করলেন কোথায় কীভাবে মুক্তিযুদ্ধ ট্রেনিং দেওয়া যায়। উনি যোগাযোগ করে সিদ্ধান্ত জানালেন যে আপনাদেরকে কামারপাড়া ইয়ুথ ক্যাম্পে যেতে হবে। কামারপাড়া ইয়ুথ ক্যাম্পে আপনাদেরকে রিক্রুট করবে, ওখানে প্রশিক্ষণ হবে। এমপি সাহেব আমাদেরকে নিয়ে মালদা পর্যন্ত একসাথে গেলেন। মালদা গিয়ে মালদা বাজার থেকে কাঁঠাল আর মুড়ি কিনে আমাদেরকে খাওয়ালেন, আমরা খেলাম। তো উনি বললেন ঠিক আছে আপনারা যান, আপনাদের ব্যবস্থা করছি আমি সব ব্যবস্থা করে রেখেছি, আপনারা ওখানে গেলেই আপনাদের সব ভর্তি করে নিবি। তা আমি অস্থায়ী সরকারের উদ্দেশ্যে কলকাতা যাব। উনি আমাদেরকে রওনা করে দিয়ে উনি চলে গেলেন কলকাতাতে অস্থায়ী বাংলাদেশ সরকারের সাথে যোগ দেওয়ার জন্য।